আমার ভিডিওটা আজকে যারা প্রথম দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল বাটনটিতে ক্লিক করে দিন যাতে আপনারা সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পান। আমরা এখন দাঁড়িয়ে এক্সাইড মোড়ে, আর এক্সাইড মোড়েই সমস্ত কিছু দর্শনীয় স্থান বা প্লেস অফ ইন্টারেস্ট রয়েছে, আর এখানে চলে আসলে সব কিছু দেখা যায়। এখানে আমরা এখন নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? 2024 সালের আরও একটি ট্রাভেল ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় চলে এসেছি, আশা করি। তাহলে চলুন একবার ভালো করে গিয়ে দেখে নেই এখানে আমরা কি কি দেখতে পাবো আজকে। আর অনেক দিন ধরে আমি ভাবছিলাম এই নেহেরু চিলড্রেন মিউজিয়ামে আসব, কিন্তু ওই যে বলে না আসবো আসবো করে আর আসা হচ্ছিল না, তাই একদিন হুট করে চলে এলাম। চলুন তাহলে আজকে কিন্তু আপনাদের সমস্ত জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখাবো, আপনারা কিন্তু স্কিপ করবেন না। এই নেহেরু মিউজিয়ামের 4টে ফ্লোর জুড়ে রয়েছে এই বিভিন্ন রকমের প্রদর্শনীশালা। তো আমরা এখানে বিভিন্ন গ্যালারিগুলো ভিজিট করব, তার মধ্যে টয়েস গ্যালারি, ডলস গ্যালারি, রামায়ণ গ্যালারি এবং মহাভারত গ্যালারি। এই 4টি ফ্লোর 4 রকম ইভেন্ট দ্বারা পরিপূর্ণ। আর তার সঙ্গে এই মিউজিয়ামের মূল আকর্ষণ হলো প্রায় 88টি দেশের হাজারের ওপর বেশি বিভিন্ন রকম খেলনা এবং পুতুল দিয়ে। এখন আমরা যেই ফ্লোরটাতে ঘুরছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের পুতুল রয়েছে। তো সেগুলো যে শুধু আমাদের দেশের পুতুল তা নয়, কিন্তু দেখুন এখানে বিভিন্ন দেশের পুতুল তারা ভারত সরকারকে তারা উপহার হিসেবে দিয়েছে, আর সেগুলো এখানে এই সংগ্রহশালায় তারা স্থান পেয়েছে। শুধু বিভিন্ন দেশের পুতুল নয়, সেখানের সাবেকি যে ট্র্যাডিশনাল যে ড্রেস, সেই ড্রেস পরিহিত। যাকে অনেকক্ষণ ধরে আমরা বলে যাচ্ছি, আপনারা একবার একটু ভালো করে ঘুরে দেখুন, আর দেখুন আমাকে গিয়ে কিভাবে করে ভিডিও করতে হয় আপনাদেরকে খুব সুন্দরভাবে পরিবেশন করার জন্য। এখানে আমি নিজেও দেখি এবং আপনাদের দেখার জন্য ভিডিও তুলে আনি। এখন আমরা যে ফ্লোরটাতে এসেছি এখানেও পুতুলের মেলা, আর শুধু বিভিন্ন দেশের নয়, এখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের তারা কেমন ট্র্যাডিশনাল ড্রেস পরিহিত যে কাপলরা আছে তারা এখানে রয়েছে। হ্যাঁ, বিষয়টা আপনাদের কাছে তো প্রথমেই বলে দেওয়া হয়েছে যে আমাদের রাজ্যের যে নববিবাহিত যারা যুবক যুবতীরা তারা কেমন পোশাক তারা পরিধান করে, বা তারা বেসিক্যালি তাদের রাজ্যের যে ট্র্যাডিশনাল পোশাক সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর এই ফ্লোরটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে আমি একাধারে যেন মনে হচ্ছে যে ভারতবর্ষের সমস্তটা রাজ্য গিয়ে ঘুরে এসেছি। তোমার কেমন লেগেছে? হ্যাঁ, আমারও তো ভীষণ ভালো লেগেছে। শুধু আমারই নয়, শিশু কিশোরদের জন্য এটা একটা মানে ড্রিম প্লেস বলা যেতে পারে। এত চারদিকে পুতুল আর পুতুল, প্রায় 1000 খানেকের ওপর পুতুল। পুতুল তো ঠিকই আছে, কিন্তু পুতুলের চেয়ে তো মনে হচ্ছে যে এই যে বিভিন্ন রাজ্যের যে তারা ট্র্যাডিশনাল পোশাক পরে, যেই দেখুন ত্রিপুরা দেখাচ্ছে, হ্যাঁ নিচে আমরা যাচ্ছি এখানে কর্ণাটকা, হ্যাঁ আর এরপরে রই ছত্তিশগড়, এরপরে আমরা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে দাদরা অ্যান্ড নগর হাভেলি। দেখুন কত সুন্দর সুন্দর তারা পোশাক তারা পরিধান করে এই পুতুলগুলো শিশু কিশোরদের মনে ভীষণ একটা আগ্রহ তৈরি করবে। যাকে বেশি কথা না বলে চলুন আপনাদের এক একটি করে রাজ্য আপনাদের নিয়ে যাই। ছত্তিশগড়, দিল্লি, এরপর দমন অ্যান্ড দিউ, মধ্যপ্রদেশ। হ্যাঁ, মণিপুরের ড্রেসটা কিন্তু বেশ ইউনিক লাগছে কিন্তু। আচ্ছা গুজরাট, গুজরাটিরা এরকম হয় দেখতে। আমরা কিন্তু নেটের দৌলতে সব দেখতে পাই, কিন্তু যখন হাতের সামনে বা চোখের সামনে সব একবারে অ্যাট এ গ্লান্স দেখতে পাচ্ছি। এই তো দেখুন পশ্চিমবঙ্গ, হ্যাঁ একদম নববধূ, বেশ ভালো লাগছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, এদের ড্রেস কিন্তু প্রায় একই রকম। আর আজকের ঘোরাটা পুরোপুরি একদম আনপ্রেডিক্টেবল, যে আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। হ্যাঁ, আজকে এসেছিলাম মেনলি রবীন্দ্র সদনে, ভাবলাম নন্দনে একটা সিনেমা দেখব, কিন্তু শোয়ে দেখো সব হাউসফুল। আর এটা হওয়াটাই স্বাভাবিক, এটা বছরের শেষ। আর আজকে যেহেতু শনিবার রোববার, পরশুদিন হ্যাপি নিউ ইয়ার 2024-এর, সব শো বন্ধ থাকার জন্য বাধ্য হয়ে চলে এলাম এই নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম, রবীন্দ্র সদনের একদম কাছে, হেঁটে 5 মিনিট। এখন যেই ফ্লোরটাতে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাবেন দেশ বিদেশের বিভিন্ন
যে খেলার পুতুল রয়েছে সেগুলো এখানে স্থান পেয়েছে। এখানে ভারতীয় পুতুল সেখানে নেই, বেসিক্যালি বিদেশি পুতুল। আর আরেকটা কথা এখানে উল্লেখযোগ্য যে আপনারা এখানে লক্ষ্য করবেন যে বিভিন্ন ব্যক্তি তারা ব্যক্তিগতভাবে যারা ডোনেট করেছে এই মিউজিয়ামকে পুতুল, সেই পুতুলগুলিও কিন্তু এখানে ডিসপ্লেতে রাখা হয়েছে। এটা বেশ দেখে ভালো লাগলো আর কি। যাকে আপনারা দেখতে থাকুন ভালো করে। এই মিউজিয়ামে আসার পর আমার ওই যে নাইটিনের মিউজিয়ামের কথাটা মনে পড়ে গেল। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার তো দেখেই মনে হচ্ছে যে পুতুলগুলো এতই বাস্তব, মনে হচ্ছে এক্ষুনি জেগে উঠবে। দেখুন বন্ধুরা, আমি একটু আগে বলেছিলাম না যে এখানে অনেকেই আছে যারা গিফট করেন, এখানে তাদের নামগুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে আর কি। এখন যে জায়গাগুলো দেখছেন সেটা কিন্তু ওই চৈনিক সভ্যতার যে বিভিন্ন দেশে তাদের যে বিভিন্ন রকমের মূর্তি রয়েছে সেগুলোরই শেপ আমরা দেখতে পেলাম। এখানে যে শুধু অনেক পুতুল আছে তাই নয়, সেখানে পুতুলের ভ্যারাইটিও আছে। যেমন বিভিন্ন কাপড়ের তৈরি পুতুল, পাথরের তৈরি পুতুল, আবার ছোট মেয়েরা যে সমস্ত পুতুল নিয়ে খেলা করে সেই ধরনের পুতুল, সব রকমের পুতুল, মানে এত রকম পুতুল। হ্যাঁ, মানে জীবনটা মনে হচ্ছে এই ফ্লোরটাতে আসার পর শুধু পুতুল পুতুল পুতুল। আমি গোটা জীবনে আমি এত পুতুল দেখিনি, আজকে এসে যত পুতুল দেখতে পেলাম আর কি। আর আমার মনে হয় বাচ্চারা এখানে আসার পরও তো তারা ভীষণ খুশি হবে। তাই বন্ধুরা, আর দেরি কেন? এই শীত থাকতে থাকতে আপনারা ছোট বাচ্চাদেরকে নিয়ে একদিন চলে আসুন। আর এই যে পুরো পুতুলের প্যাকেজটা, এটা সম্ভবত ডোনেটেড বাই থাইল্যান্ড। হ্যাঁ, খুব সুন্দর একটা আমাদের এই দৃশ্যাবলী, খুব সুন্দর যুদ্ধরত কোনো সৈন্যবাহিনীকে একটা দেখা যাচ্ছে এখানে। দেখো, আমরা পুতুল জিনিসটা সাধারণত মেয়েদেরকে পছন্দ করে, তো ছোট ছোট ছেলে বাচ্চাদের জন্য তো কিছু আকর্ষণ দরকার। তো ওদের জন্য এখানে রয়েছে করিডোরের মধ্যে অসংখ্য গাড়ির সমাহার। এই গাড়িগুলো দেখলে মনে হচ্ছে সেই আমরা আমাদের ছোটবেলা মনে ফিরে যাচ্ছি আর কি। আমিও তো আমার জীবনে এরকম ছোট ছোট গাড়ি নিয়ে অনেক খেলাধুলা করেছি। আমিও যেন একটা আলাদা একটা ফিলিংস ফিরে পাচ্ছি। হ্যাঁ, তুমিও, আমি সবাই ছোটবেলায় ফিরে যাচ্ছি। এবার আমরা চলে এসেছি মহাভারত গ্যালারিতে। এই গ্যালারিটা অন্যতম আকর্ষণীয় গ্যালারি এই মিউজিয়ামের। এখানে বিভিন্ন মহাভারতের যে কাহিনী রয়েছে, পুরো কাহিনীটাকে এখানে ক্লে মডেলের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর সমস্ত মহাভারত এখানে এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে ছোট ছোট মানে এই মডেলকে দিয়ে। সেগুলো মাটির তৈরি বেসিক্যালি মনে হচ্ছে দেখে। তো আমি সত্যি অভিভূত হয়ে গেছি। আর আপনারা যদি একবার এসে সচক্ষে দেখে যান, আপনারাও অবাক হয়ে যাবেন, আমি একদম নিশ্চিন্তভাবে বলতে পারি। মাটির তৈরি এত সুন্দর মূর্তি, এত সুন্দর দৃশ্যপট, এত সুন্দরভাবে যে, এত নিখুঁতভাবে যে বর্ণনা করা হয়েছে, তা সত্যি অনবদ্য। এক এক করে নতুন করে আমরা মহাভারতের কাহিনীগুলো জানার চেষ্টা করছি। এখানে সমস্ত মহাভারতের কাহিনী ক্লে মডেলে তৈরি করা আছে। ছোটদের খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, বড়দের লাগে। চলুন তাহলে দেখা যাক আবার ভালো করে। এখানে আপনারা দেখতে পাবেন যে প্রতিটা ঘটনার আগে তার একটা বর্ণনা দেওয়া থাকে, যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোন মডেলটাকে এখানে তারা রাখা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সম্ভবত সেই মহাভারতের কুন্তিপুত্রদের স্থানের জায়গা। আর এখানে গান্ধারী আর ধৃতরাষ্ট্র বসে আছে। আর এখানে 100টা ঘোড়া, অর্থাৎ তাদের যে 100 পুত্র জন্মেছিল সেই 100 ঘোড়ার মধ্যে থেকেই তাদেরকে সন্তানদের যখন বড় হয়ে ওঠে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য দ্রোণাচার্যকে রাখা হয়েছিল। দ্রোণাচার্যর এখানে একলব্যর সাথেও একটা কাহিনী মডেল দেওয়া রয়েছে। এখানে বোধহয় রাজসভা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। আর এটা হচ্ছে সম্ভবত যতুগৃহ তৈরি। হ্যাঁ, যতুগৃহ তৈরি করা হচ্ছে, রাইট। এই যে যতুগৃহটা জ্বালিয়ে দিয়ে যখন পঞ্চপাণ্ডব ও কুন্তি যখন সুড়ঙ্গ পথে বাইরে বেরিয়ে এসেছিল। এখন আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা বর্ণনাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। এখানে হিড়িম্বার কাহিনী দেওয়া রয়েছে। তো এখানে ভীমের বিবাহ,
হ্যাঁ, পরবর্তীকালে এক এক করে প্রতিটা ঘটনা দেখুন এরকমভাবে আমি রেখে দিই ছবি আকারে, যাতে আপনারা পড়ে নিতে পারেন ব্যাপারটা। এখানে ভীমের লাড্ডু খাওয়ারও একটা ব্যাপার তুলে ধরা রয়েছে। আর এখানে যে অর্জুনের যে লক্ষ্যভেদ সেইটা খুব সুন্দর দেখিয়েছে। এই মডেলটা তো আমার ভীষণ ভালো লেগেছিল। তো আপনারা এক এক করে কাহিনীগুলো একবার করে দরকার পড়লে পজ করে নেবেন, করে সেই লেখাটা পড়ে নিয়ে তার পরবর্তী অংশতে আপনারা যাবেন। তাহলে আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমার না এই মিনিয়েচার ক্লে মডেলগুলো দেখতে দেখতে মানে আমি আমার সেই শৈশবে ফিরে যাচ্ছিলাম। আমার মনে পড়ে সেই আমাদের আলিপুরদুয়ারে রাসমেলা হতো দুর্গাবাড়িতে। তো সেই সময় মায়ের হাত ধরে আমি সেই মেলাতে যেতাম, শুধুমাত্র এই সমস্ত যে মডেলগুলো বানানো হতো, তখন সেগুলো বড় করেই হতো আর কি বানানো, সেটা দেখতে। আর আমার ওগুলো দেখতে সত্যি এত ভালো লাগতো, বিশ্বাস করবেন না, যেন মনে হচ্ছে যেন আমি আমার সেই শৈশবের স্মৃতিগুলোকে আবার ফিরে পেয়েছি। বেশ ভালো লাগছিল এই জায়গাটায় এসে। তারপর বলো, আজকে তো আমরা খুব ধীরে ধীরে এই মিনিয়েচার মডেলগুলো বেশ ভালো করে দেখলাম। তো তোমার কি তেমন কোনো স্মৃতি মনে পড়ে? হ্যাঁ, আমি ছোটোবেলায় মা বাবার হাত ধরে এই জায়গাটায় এসেছিলাম। আমার স্মৃতিপটে এই মিনিয়েচার মডেলগুলো সত্যিই বন্দী হয়ে আছে। ছোটোবেলায় যখন আরও ছোট ছিলাম তখন মনে হতো যে এগুলো অনেক বড়। হ্যাঁ, যাকে বন্ধুরা আরও একটা তথ্য আপনাদের দিয়ে দিই। এই যে এখানে রামায়ণ এবং মহাভারতের যে মিনিয়েচার মডেলগুলো দর্শকদের বা ছোট বাচ্চাদের সামনে তুলে ধরা হয়েছে, ঠিক এর মাধ্যমে কিন্তু আমি বলতে যাব যে এই কর্তৃপক্ষ ভারতীয় সংস্কৃতির সাথে ছোটদেরকে পরিচয় করে দেওয়ার জন্য এই যে একটা উদ্ভাবনী ভাবনা তারা রেখেছে, এটাকে আমি সাধুবাদ জানাই। আমার ভীষণ ভালো লেগেছে এই ব্যাপারটা। যাকে অনেকক্ষণ ধরে আমরা অনেক কথা বলে ফেলেছি, এবার চলুন না ধীরে ধীরে আমরা এই মহাভারতের বিভিন্ন কাহিনীগুলো ধীরে ধীরে দেখতে থাকি। আমরা মনে হয় গল্প করতে করতে সেই কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে এসে পৌঁছে গেছি। এখানে সেই শ্রীমদ্ ভগবদ্ গীতার উদ্ভাবন হয়েছিল যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশগুলি দিয়েছিলেন। চলুন আমরা দেখতে থাকি। বন্ধুরা, মহাভারতের জন্য একদম সেই যুদ্ধভূমিকে হুবহু তুলে ধরা হয়েছে এই মডেলের মাধ্যমে। মানে আমরা ভাবতেই পারছিলাম না যে কখনো কখনো যেন মনে হচ্ছিল যে আমরাই যেন সেই রণভূমির প্রাঙ্গণে এসে হাজির হয়েছি। সঞ্জয়ের মতো আমরাও বোধহয় সেই দৃষ্টিতে সেই রণভূমির যুদ্ধ করা দেখছি। মানে বর্তমান যুগে আধুনিকতায় কম্পিউটার গ্রাফিক্স অনেক উন্নত হলেও এই যে একটা সাবেকিয়ানা রয়েছে মডেলের মাধ্যমে কোনো একটা ঘটনা প্রবাহকে তুলে ধরা, হ্যাঁ, তার মধ্যে যে একটা আলাদা আবেগ থাকে, সেটা সত্যি মানে আমি আজকে খুব আরও বেশি ভালোভাবে অনুভব করতে পারলাম। যাকে আমরা দেখতে দেখতে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ। এবার সেই রণভূমি থেকে সমস্ত পাণ্ডবরা এবং যে সমস্ত কৌরবরা বেঁচে ছিল তারা ফিরে এসেছে হস্তিনাপুরে। তো এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বলরামেরও মৃত্যুবরণ হয়ে গেল। আর বলরামের মৃত্যুবরণ হওয়ার কিছুদিনের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণও তার বেদের হাতে প্রাণ চলে যায়। এবার ধীরে ধীরে এবার সমস্ত পাণ্ডবরা কিন্তু প্রস্থান করছে, মানে মহাপ্রস্থানের দিকে তারা অগ্রসর হয়েছে। তো এভাবে করেই দেখতে দেখতে এক সময় আমাদের এই মহাভারতের সমস্ত ঘটনাবলী দেখা শেষ হয়ে যায়। আর সত্যি আমার এতটা সময় আমি এখানে দেখার পর আমার সত্যি একটা অন্যরকম অনুভব হচ্ছে। তো সেই জন্য আপনাদেরও আগ্রহ করছি, আপনারাও চলে আসুন। বন্ধুরা, এবার আমরা পরবর্তী ফ্লোরে চলে এসেছি, আপনাদের বলে দিয়েছি। তো এই ফ্লোরেও আমাদের যে মহাকাব্য রামায়ণ রয়েছে, সেই রামায়ণের সমস্ত ঘটনাবলীকে খুব সুন্দরভাবে ঠিক একই রকমভাবে
যেমন মহাভারতকে ফুটিয়ে তোলা হয়েছিল, আর এখানেও ঠিক গোটা রামায়ণকে ফুটিয়ে তোলা হয়েছে। তো সেই একইভাবে ডেসক্রিপশনের সাথে মিনিয়েচার ক্লে মডেল আর্টের মাধ্যমে। সেই জন্য এইবার রামায়ণের ঘটনা নিয়ে আপনাদেরকে খুব বেশি কিছু আমি বলবো না, কারণ আমাদের হাতে সময়টা খুব মানে কম থাকার জন্য আমরা খুব তাড়াহুড়ো করে এটাকে কভার করতে হয়েছিল। তো আপনারা নিজেরাই দেখতে থাকুন। হ্যাঁ, আর একটা কথা বলে দিচ্ছি, সত্যি যদি খুব ভালোভাবে আপনাদের দেখার ইচ্ছা হয়, আপনারা একদিন ছুটির দিনে সময় করে অবশ্যই চলে আসুন এবং খুব ভালোভাবে আপনারা এই জায়গাগুলোকে দেখে যান। আর হ্যাঁ, এখানে আসতে হলে আপনাদেরকে কিন্তু হাওড়া হোক বা ধর্মতলা হোক বা সেকেন্ড ব্রিজ হোক, যেখান থেকেই হোক না কেন, বা শিয়ালদা হোক, আপনাদের এক্সাইড মোড়ে আসতে হবে। আর এক্সাইড মোড়ের থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথ। আর যদি মনে করুন আপনারা যে রবীন্দ্র সদনগামী, যে কোনো বাস কিন্তু সাধারণত এই এক্সাইড মোড়ে তারা স্টপেজ দেয়, তো এক্সাইড মোড় দিয়ে যায়। তো আমার মনে হয় না খুব বেশি একটা অসুবিধা হবে বলে। আর হ্যাঁ, তবে আসার আগে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, সোমবার এবং মঙ্গলবার কিন্তু এই মিউজিয়াম বন্ধ থাকে, আর সোম মঙ্গল বাদ দিয়ে সব দিনই খোলা। সময়টা হচ্ছে সকাল 11টার থেকে সন্ধ্যে 7টা অবধি। তো এই সময়কালের মধ্যে আসলে পরে আপনারা এই এত সুন্দর একটা শিশুদের নিয়ে আসার জন্য খুব ভালো একটা জায়গা কিন্তু আপনারা দেখে যেতে পারবেন। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে আমাদের রামায়ণ কথার গল্প কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আমার মনে হয় আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে লঙ্কাপুরীতে কিন্তু সীতাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে অশোক ভাটিকা বনে। হ্যাঁ, এক এক করে দেখুন, এখানে হনুমানকেও কিন্তু যখন গিয়েছিল লঙ্কা, তাকে বেঁধে রাখা হয়েছে। আবার এখানে কিন্তু সেই হনুমানের লঙ্কাকাণ্ডর একটা ছোট্ট একটা দৃশ্যপট। আর এখানে বোধহয় উল্টো দিকে শ্রী রামচন্দ্রের বালি ও সুগ্রীবের যে ঘটনা বলি, সেটাও ভালো করে দেখানো হয়েছে। কিন্তু এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে সমস্ত রাম সেতু বন্ধনের। তো সেখানেও লঙ্কা পৌঁছানো হবে সীতা মাতাকে উদ্ধার করার জন্য। এই দেখুন না, অনেক পিতা মাতা তারাও তার সন্তানকে সমস্ত ঘটনাবলী বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে দেখাচ্ছে আর কি। এভাবে করেই রামায়ণের ঘটনাবলী এগোতে লাগলো। আর এই শক্তিশাল মেরেছিল বোধহয় ইন্দ্রজিৎ। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন কুম্ভকর্ণকে জাগানোর চেষ্টা করা হচ্ছে, আর জেগে উঠেছে। আর বেশ ধুন্ধুমার যুদ্ধ চলছে সেই রামায়ণের যে যুদ্ধ লঙ্কায়। প্রবেশ ঘটে গেছে দশানন। হ্যাঁ, এবার দশানন নেমে এসেছে। যাকে এখানে আরেকটা ঘটনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বজরংবলী, সেও দমাদম পর্বত নিয়ে এসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রামায়ণের রাম রাবণের যুদ্ধ শেষ, লঙ্কায় এখন বিভীষণের রাজ্যাভিষেক হচ্ছে। তো আর যুদ্ধ শেষ করার পর রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান এরা সবাই পুষ্পক রথে করে তারা অযোধ্যা ফিরে যাচ্ছে। অযোধ্যাতেও বেশ আনন্দময় পরিবেশ, সেখানে এক আনন্দের জোয়ার এসেছে। ভগবান রামচন্দ্র 14 বছর বনবাস কাটিয়ে সে আবার সে অযোধ্যায় ফিরে এসেছে, তারও রাজ্যাভিষেক হয়েছে। যাকে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব দ্রুততার সাথে এখানে ঘটনাগুলোকে পরিবর্তন করছি। একটু সময়ের অভাবের জন্য পরিপূর্ণভাবে আপনাদের এবার দেখাতে পারলাম না। তবে আপনাদের কাছে আগ্রহ রেখে গেলাম যে যেই জায়গাগুলো আপনাদেরকে আমি বর্ণনা দিতে পারলাম না, আপনারা একবার গিয়ে অবশ্যই দেখে আসবেন। তো কিছু কিছু ঘটনা আমি তাও যে একটু সময় দেওয়ার চেষ্টা করি, যেমন এটা মা সীতার পাতাল প্রবেশটাও একটু দেখানোর চেষ্টা করেছি। তো এভাবে করে আমার ভিডিওটা আজকের মতন শেষ করে দিতে হয়েছিল। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই রাখছি। দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে। একটা লাইক বা শেয়ার কিন্তু অবশ্যই করুন। আজকের ভিডিওটা এখানেই রাখছি। টাটা, ভালো থাকবেন।